বিসমিল্লাহ। আমি অবশ্য এর আগে আম খেয়েছি এই বছরে, এটা আমার প্রথম আম খাওয়া না, কিন্তু এইভাবে বাগানে এসে সরাসরি গাছ পাকা আম এটাই প্রথম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আম অ্যাগ্রো এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা। আমাগ্রো এন্টারপ্রাইজের অনেকগুলো ব্যবসায়িক চিন্তাভাবনা রয়েছে। বর্তমানে এই মধুমাসে সরাসরি চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে নামানো 100% ফরমালিন আর কেমিক্যাল মুক্ত সুস্বাদু আর মিষ্টি আম আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। মধুময় এই সিজনে আপনার পরিবারের সবার মুখের হাসি আরও মধুর করতে এখনই অর্ডার করুন আমাদের আম অ্যাগ্রো থেকে। অর্ডার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরগুলোতে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন। আম অ্যাগ্রো এন্টারপ্রাইজের বিজনেস পেজটা লাইক এবং ফলো করে রাখুন। বিজনেস পেজে আমাদের সমস্ত কিছুর আপডেট দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের আম মানেই আম অ্যাগ্রো। হাজি আব্দুল আলী আবদুল্লাহর বিশাল ডাইনিং রুম। ডিম্বাকৃতি বিশাল টেবিলটি মেহমানদের জন্য সুন্দর করে সাজানো, সব রেডি। মেহমানরা আসলেই খাদ্য পরিবেশন করা হবে। হাজি আব্দুল আলী আবদুল্লাহ এবং তার স্ত্রী ঘুরে ঘুরে সব ঠিকঠাক আছে কিনা দেখছেন। ডাইনিংটি সাগরের তীর ঘেঁষে। ডাইনিং রুম লম্বালম্বি, পূব ধারাটায় কাঁচের দেয়াল। কাঁচের ভিতর দিয়ে বিশাল আন্দামান সাগরের বিস্তীর্ণ অংশ দেখা যায়। কাঁচের দেয়ালের উত্তর প্রান্ত ঘেঁষে একটা ল্যান্ডিং, সেখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। ডাইনিংয়ের জন্য সম্ভবত এই সিঁড়িটা ব্যবহার করা হয়। সিঁড়ির এই ল্যান্ডিংটার পূর্ব প্রান্তে একটা দরজা। দরজাটা খুলেই দেখা যাবে একটা পাথরের সিঁড়ি নেমে গেছে সাগরের পানিতে। পানির লেভেলে সিঁড়ির সাথে একটা সুন্দর বোট বাঁধা। টেবিলের চারদিক এবং গোটা ব্যবস্থা পরিদর্শন করে হাজি আব্দুল আলী আবদুল্লাহ এবং বেগম হাসনা আবদুল্লাহ দুজন এসে একটা সোফায় পাশাপাশি বসল। বসে হাতঘড়ির দিকে তাকিয়ে হাজি আবদুল্লাহ বলল, আহমদ মুসা তো এতক্ষণে সে পৌঁছানোর কথা। বাচ্চাকে কোনো টাইম ফ্রেমে বাঁধা চলে না। যে নিজে নিজের নিয়ন্ত্রক নয়, সে কোনো নিয়মের মধ্যে নিজেকে বাঁধবে কি করে, বলল বেগম হাসনা আবদুল্লাহ। আমাদের সবার জীবনই তো আল্লাহর নিয়ন্ত্রণে। ফল বা রেজাল্ট যা কিছু তার কাছ থেকেই আসে, কিন্তু কাজ করার পরিকল্পনার অধিকার তো তিনি মানুষকে দিয়েছেন। কাজ হলে ফল তিনি মানুষকে দেন। এই দৃষ্টিকোণ থেকে নিজের জন্য রুটিন তৈরি করার এখতিয়ার মানুষের রয়েছে। এখতিয়ার আল্লাহ আহমদ মুসাকে একটু বেশি দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। হাজি আবদুল্লাহ বলল, ধন্যবাদ, ঠিক বলেছ। হাজি আবদুল্লাহ থামতে কলিং বেল বেজে উঠল। বাজল তাদের ফ্যামিলি কোডে। বেগম হাসনা আবদুল্লার মুখে একটা আনন্দের প্রবাহ খেলে গেল। সুইচ কন্ট্রোল বাক্সটা হাতে তুলে নিতে নিতে বেগম হাসনা আবদুল্লাহ বলল, দেখো, ঠিক সময়ে এসে গেছে আহমদ মুসা। পরে কন্ট্রোল বাক্সের একটা সুইচ টিপে বাক্সটিকে মুখের কাছে নিয়ে বলল, আসসালামু আলাইকুম বেটা আহমদ মুসা, এসো। আহমদ মুসা এলো, ড্রয়িং হয়ে ডাইনিং লাউঞ্জে প্রবেশ করল। হাজি আবদুল্লাহ এবং বেগম হাজি আবদুল্লাহ উঠে দাঁড়িয়ে আহমদ মুসাকে স্বাগত জানালো। বলে উঠল, তুমি বহুদিন বাঁচবে বেটা, তোমার কথায় বলছিলাম আমরা, তুমি এসে পড়েছ। হাসল আহমদ মুসা, বলল, খবরটা আনন্দের আম্মা, কিন্তু সমস্যা হলো দুনিয়াতে যত বেশি সময় থাকব হিসাবের খাতা ততই লম্বা হবে, পাকড়াও হওয়ার বিপদের ঝুঁকি ততই বাড়বে। তুমি এমন চিন্তা করলে আমাদের দশা কি হবে বাছা? পরের তরে তোমার জীবন, হিসাবের খাতায় তোমার বিরুদ্ধে তো লেখার কিছু নেই, বলল বেগম হাজি আবদুল্লাহ। গাম্ভীর্য নেমেছে আহমদ মুসার মুখে। বলল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা বেহেশতের আগাম সুসংবাদ পেয়েছিলেন, তারাও মহা হিসাবের দিনে তাদের কি হবে এ চিন্তায় অঝোর নয়নে কাঁদতেন। সুবহান আল্লাহ উচ্চারিত হল হাজি আবদুল্লাহর কণ্ঠে। সবার চোখে মুখে উদ্বেগের মলিনতা। একটা নীরবতা নামল সবাইকে ঘিরে। নীরবতা ভাঙল আহমদ মুসাই। বলল হাজি আবদুল্লাহকে উদ্দেশ্য করে, জনাব, বিরাট সুখবর। গভর্নর বিবি মাধব স্বীকারোক্তিমূলক বিস্তারিত বক্তব্য দিয়েছে। সন্ত্রাসী দল শিবাজির সন্তান সেনা
এবং মহাসংঘের গোটা নেটওয়ার্কের নাম পরিচয় ধরা পড়ে গেছে। শীর্ষ নেতারা সহ প্রথম এবং মাঝারি শ্রেণীর সব নেতাই ধরা পড়েছে। আসার সময় কর্নেল সুরেন্দ্রের কাছে সর্বশেষ তালিকাটা দেখে এলাম। আলহামদুলিল্লাহ, আমাদের হিন্দুস্তান বোধহয় বেঁচে গেল এক সর্বনাশা ষড়যন্ত্রের কবল থেকে। বেগম হাজী আবদুল্লার কথা শেষ হবার আগেই কলিং বেল বেজে উঠেছিল। কথা শেষ করে উঠে দাঁড়িয়ে বেগম হাজী আবদুল্লাহ বলল, নিশ্চয় মেহমানরা এসেছে, দেখছি আমি। আহমদ মুসা, তুমি বসো। আহমদ মুসাও উঠে দাঁড়িয়েছিল। বেগম হাজী আবদুল্লার কথার উত্তরে আহমদ মুসা বলল, না আম্মা, আপনি বসুন, সম্ভবত শাহবানুরা এসেছে। ইতোমধ্যে হাজী আবদুল্লাহ উঠে দাঁড়িয়েছে। হাত উঁচু করে আহমদ মুসাকে থামতে ইঙ্গিত করে বলল, জনাব আহমদ মুসা, আপনি আমাদের অসীম সম্মানের দুর্লভ মেহমান। বয়সে বড় হওয়ার সুবাদে, আপনার মহত্বের সুবাদে আমরা অনুচিত সুযোগ আপনার কাছে নিচ্ছি। তাই বলে আমাদের মেহমানদের দরজা খুলে দেয়ার, তাদের স্বাগত জানানোর দায়িত্ব আপনাকে নিতে হবে, এতটা বেয়াদব হওয়া আমাদের ঠিক নয়। গম্ভীর কণ্ঠ হাজী আবদুল্লার। কথা শেষ না করে, উত্তরের অপেক্ষা না করে বড় বড় পা ফেলে দরজার দিকে হাঁটতে লাগল হাজী আবদুল্লাহ। কিন্তু উত্তর আহমদ মুসা দিলই। বলল বেগম হাজী আবদুল্লাহকে লক্ষ্য করে, আম্মাজি, একেবারে তুমি থেকে আপনি আর সন্তানের আসন থেকে একেবারে মাথায় তুলে বসানো, এটা কি ঠিক হলো? গম্ভীর হয়ে উঠে বেগম হাজী আবদুল্লাহ বললেন, ঠিকই বলেছেন উনি। তোমার সহজ সারল্য, অন্যকে বড় করে দেখার, অন্যকে সম্মান দেওয়ার তোমার সার্বক্ষণিক আচরণের কারণে আমরা ভুলে যাই যে তুমি দুর্লভ এক মানুষ, এক মহাসম্মানের মেহমান তুমি আমাদের, যার সামনে আমাদের সংযত সপ্রতিভ ব্যবহার। তুমি আমাদের মাফ করো আহমদ মুসা। আবেগে ভারী কণ্ঠ বেগম আবদুল্লার। হাজী আবদুল্লাহ মেহমানদের নিয়ে প্রবেশ করল ড্রয়িং রুমে। এসেছে মিসেস বিবি মাধব সুষমার মা সুষমা রাও, আহমদ শাহ আলমগীর, তার মা শাহরাবানু, বোন শাহবানু এবং তারিক মুসা মোপলা। আহমদ মুসা এবং বেগম আবদুল্লাহ উঠে দাঁড়ালো, হাসি মুখে স্বাগত জানালো মেহমানদের। কিছু বলার জন্য মুখ খুলেছিল আহমদ শাহ আলমগীর। আহমদ মুসা তাকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা নয়, আমি একটা নতুন বিষয় এখানে উত্থাপন করতে চাই। বলে আহমদ মুসা থামল। হাসি মুখে তাকালো এক এক করে আহমদ শাহ আলমগীর, সুষমা রাও, শাহবানু, তারিক মুসা মোপালার দিকে। হঠাৎ করে আহমদ মুসার এই দৃষ্টির কবলে পড়ে তারা চারজনই সংকুচিত হয়ে পড়ল। লাল হয়ে গেল সুষমা রাও, শাহবানুর মুখ। সবশেষে তাকালো আহমদ মুসা মিসেস বিবি মাধবের দিকে, বলল, খালাম্মা, আমি উত্থাপন করতে পারি? উজ্জ্বল হাসিতে ভরে উঠল সুষমার মা মিসেস বিবি মাধবের মুখ। বলল, সেটা বুঝেছি আমি, ইঙ্গিত। এ অনুমতি আমার দেয়া আছে বেটা। ধন্যবাদ খালাম্মা। বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। বলল, মুহতারাম, হাজী আবদুল্লাহ চাচাজিকে ধন্যবাদ। তার দাওয়াতে আমরা একত্রিত হবার সুযোগ পেয়েছি। এই দাওয়াতে আন্দামানের নতুন গভর্নর বিচারপতি বিশ্বনাথ রাও এবং দিল্লি থেকে সিবিআই প্রধানও আসছেন। আমি প্রস্তাব করছি এই মহৎ অনুষ্ঠানে আহমদ শাহ আলমগীর, সুষমা এবং তারিক, শাহবানু, আকদ সম্পন্ন করা হোক। থামল আহমদ মুসা। একটু নীরবতা। প্রথমে নীরবতা ভাঙল বিবি মাধব, স্ত্রী। বলল, বেটা আহমদ মুসা, এই প্রস্তাব উত্থাপন করবে, আমি সেটা সুষমাদের দিকে তাকানো দেখেই বুঝেছি। আমি অনুমতিও দিয়েছি। আহমদ মুসাকে ধন্যবাদ যে ভাই বোনদের কথা সে এতটা মনে রাখে। মুহূর্তকালের জন্য থামল মিসেস বিবি মাধব। মুহূর্তের জন্যে মুখটা নিচু করেছিল, আবার মুখ তুলল। ভারী গম্ভীর মুখে বলল, সবাই জানেন আমার স্বামী সুষমার বাবা বালাজি বাজিরাও মাধব এখন সরকারি কাস্টডিতে এবং দিল্লিতে। এ ধরনের অনুষ্ঠানে পিতার হাজির থাকার কথা, সে সুযোগ নেই। কিন্তু বিষয়টি তাকে জানিয়ে আমি অনুমতি নিয়েছি। তাকে নেয়ার আগে সিবিআই আমাকে সুযোগ দিয়েছিল তার সাথে একান্তে কথা বলার। আমি সে সময় আহমদ শাহ আলমগীরের সাথে সুষমার বিয়ের কথা তুলেছিলাম। তিনি অনুমতি দিয়েছেন। সুতরাং তিনি না থাকলেও তার অনুমতি আমাদের সাথে আছে। থামল মিসেস বিবি মাধব। তার শেষের কথা কান্নায় রুদ্ধ হয়ে গিয়েছিল। এরই মধ্যে গভর্নর বিচারপতি বিশ্বনাথ রাও, দিল্লি থেকে আসা সিবিআই চিফ ব্রিগেডিয়ার যশবন্ত যশরাজকে রিসিভ করার জন্য হাজী আবদুল্লাহ বাইরে গেলেন এবং কিছুক্ষণ পরে মেহমানদের সাথে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। ড্রয়িং রুমে ঢুকেই গভর্নর বিচারপতি বিশ্বনাথ রাও এগিয়ে গেল আহমদ মুসার দিকে। আহমদ মুসাও উঠে দাঁড়াল।
গভর্নর বিচারপতি বিশ্বনাথ রাও হাত বাড়িয়ে দিল আহমদ মুসার দিকে। আহমদ মুসা হ্যান্ডশেক করে বলল, ওয়েলকাম স্যার। আবার আপনার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হবে ভাবিনি। সৌভাগ্য আমার আহমদ মুসা। আমাদের দেখা যে কেউ পেতে পারে, কিন্তু আপনার দেখা পাওয়া দুর্লভ। সেদিন আপনার সাথে আলোচনা আমার জীবনের স্মরণীয় ঘটনা বলে গভর্নর বিচারপতি বিশ্বনাথ রাও পাশে এসে দাঁড়ানো সিবিআই চিফ যশবন্ত যশরাজকে আহমদ মুসার সাথে পরিচয় করিয়ে দিল। আহমদ মুসা দ্রুত হাত বাড়িয়ে বলল, কনগ্র্যাচুলেশন স্যার। সিবিআই একটা ঐতিহাসিক কাজ করেছে। ভারতের মানুষ চিরদিন মনে রাখবে এটা। হাজি আবদুল্লাহ উঠে দাঁড়িয়েছিল, কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তার আগে মিসেস বিবি মাধব বলল, একটা কৌতূহল। মহাসংঘের প্রধান লক্ষ্য ছিল একটা বাক্স উদ্ধার। এ রহস্যের কোনো সমাধান হয়েছে? গভর্নর বিচারপতি রাও তাকালো সিবিআই চিফ যশবন্ত যশরাজের দিকে। অলরাইট, আমি বলছি বলে সিবিআই চিফ তাকালো মিসেস বিবি মাধবের দিকে, বলল, জি ম্যাডাম, বাক্সটি বাস্তব। ঐতিহাসিক বাক্সটি বেরিয়েছে আহমদ শাহ আলমগীরের বাসা থেকেই, কিন্তু বাক্সের খবর আহমদ শাহ আলমগীর কিংবা তার পরিবারের কেউ জানত না। আহমদ শাহ আলমগীরের পরিবারের অনুরোধে বাক্স রহস্যটি শেষ দেখার জন্যে আহমদ মুসা ও সিবিআই এর লোকেরা একসাথে বাক্সটি খুঁজতে শুরু করে। বাড়ির প্রতিটি জিনিস আলাদা জায়গায় অনুসন্ধান সহ সম্ভাব্য স্থানগুলো খুঁড়েও দেখা হয়, কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। অবশেষে আহমদ মুসাই পিতলের প্লেটে আঁকা বাড়ির স্কেচে একটা ধাঁধা খুঁজে পান। ধাঁধাটির রহস্যভেদ করেন তিনি। ধাঁধার সংকেত অনুসরণ করে বাড়ির মাস্টার বেডের প্রধান দরজার বটম চৌকাটের 3 ফুট মাটির নিচে বাক্সটি উদ্ধার হয়। একটু থামল যশবন্ত যশরাজ। থামতেই কয়েকজনের তরফ থেকে একই প্রশ্ন ছুটে এলো, কি পাওয়া গেল বাক্সতে? মহাসংঘ যা বলেছিল সেগুলোই, একটা পেপার ডকুমেন্ট, একটা নকশা। মহাসংঘের মতে পেপার ডকুমেন্টটা জাতির উদ্দেশ্যে শিবাজির একটা উইল, কিন্তু পেপার ডকুমেন্টে একটা শব্দ অক্ষত পাওয়া যায়নি। দলিলের একটা সিল অক্ষত পাওয়া গেছে। বিশেষজ্ঞরা সিলটিকে শিবাজির ব্যক্তিগত সিল বলে চিহ্নিত করেছেন, আর নকশাটি মোগল সম্রাটদের গুপ্ত ধন ভাণ্ডারের, বলল যশবন্ত যশরাজ। নকশাটি যে মোগল গুপ্ত ধন ভাণ্ডারেরই, এটা কি নিশ্চিত? বলল সুরূপা সিংহাল। হাসল সিবিআই প্রধান যশবন্ত যশরাজ, বলল, নকশা অনুসরণে কাজ গুপ্তধন উদ্ধার করা হয়েছে। আগামীকালের পত্রিকা এবং টিভি নেটওয়ার্কে খবরটা আপনারা পেয়ে যাবেন। গুপ্তধন উদ্ধারের খবরে গোটা হলে একটা গুঞ্জন উঠল। সাজনা সিংহাল বলে উঠল, এই গুপ্তধনের মালিক কি সরকার, নাকি মোগলদের বংশধর আহমদ শাহ আলমগীর? গাম্ভীর্য নেমে এলো যশবন্ত যশরাজের মুখে। চলমান বিধান অনুসারে এসব গুপ্তধনের মালিক জাতি, মানে সরকার, কিন্তু এক্ষেত্রে এই জাতীয় নীতি অনুসরণ করা হয়নি। গুপ্তধনের নকশার সাথে শেষ মোগল সম্রাটের উইল ছিল। উইলে বলা হয়েছে, যখন গুপ্তধন উদ্ধার হবে তখন অবস্থা যাই হোক, গুপ্তধনের 2/3 পাবে ভারতের জনগণ, অর্থাৎ দিল্লিতে প্রতিষ্ঠিত সরকার। অবশিষ্ট অংশের 2/3 নিয়ে মুসলিম ছাত্রদের বিজ্ঞান ধর্মশিক্ষার জন্য একটা ফান্ড গঠিত হবে, এবং গুপ্তধনের সর্বশেষ অংশ যার কাছে গচ্ছিত অবস্থা থেকে নকশা পাওয়া যাবে তিনি পাবেন। ভারত সরকার উইলের ইচ্ছা গ্রহণ করেছেন, তবে মোগল পরিবারের সদস্যগণ আহমদ শাহ আলমগীর, শাহরাবানু এবং শাহবানু গুপ্তধনের অর্থ গ্রহণ না করে তা মুসলিম ছাত্রদের ধর্ম ও বিজ্ঞান শিক্ষা তহবিলের সাথে যুক্ত করতে বলেছেন। এটাও ভারত সরকার মেনে নিয়েছেন। এরপরই গুপ্ত ধনভাণ্ডার উদ্ধার করা হয়। যশবন্ত যশরাজের কথার মাঝখান থেকে সমগ্র হলরুমে আনন্দধ্বনি শুরু হয়ে যায়। যশবন্ত যশরাজ থামলে হাততালিতে ভরে গেল পুরো হল। হাজি আবদুল্লাহ উঠে দাঁড়ালো এবং বলল, সিবিআই প্রধানকে ধন্যবাদ, তিনি আমাদের প্রত্যাশিত জিজ্ঞাসার সব জবাব দিয়েছেন। আরও জিজ্ঞাসা থাকতে পারে, তবে আর সময় নেওয়া ঠিক হবে না। আমি সকলকে লাঞ্চের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বলে হাজি আবদুল্লাহ গভর্নর বিচারপতি রাও এবং যশবন্ত যশরাজকে সাথে নিয়ে টেবিলের দিকে হাঁটতে শুরু করলেন। অন্যদিকে বেগম আবদুল্লাহ মেয়েদের নিয়ে চলে গেলেন। তখন বিকেল, রোদের রং ফিকে হয়ে এসেছে। সূর্য ডুবতে ঘণ্টাখানেকের বেশি বাকি নেই। হাজি আবদুল্লাহর সি ভিউ ড্রয়িং রুম, ডাইনিং রুমের উত্তর পাশের এই ড্রয়িং রুমটি প্রাইভেট, শুধু ফ্যামিলি ব্যবহারের জন্যে। সাগরের দিকে এগিয়ে তৈরি এই ড্রয়িং রুমটি, এর 3 দিকেই সাগর। ড্রয়িং রুমের সোফাগুলো কাঁচের দেয়ালকে সামনে রেখে এমনভাবে সাজানো যে সবাই তার সামনে
সাগর দেখতে পাবে। এই ড্রয়িং রুম থেকেও একটা সিঁড়ি নেমে গেছে সাগরে। এই সিঁড়ির গোড়াতেও একটা সুন্দর বোট বেঁধে রাখা। আহমাদ মুসা কাঁচের দেয়ালের ধার ঘেঁষে একটা সোফায় বসেছিল। বাঁদিক কাঁচের দেয়াল দেখা যাচ্ছে আন্দামান সাগর। আহমাদ মুসার সামনে টি টেবিলের উপর রাখা আছে একটা সুন্দর দূরবীন। আহমাদ মুসার ডান দিকে টি টেবিলের সামনে রেখে বসেছে ড্যানিশ দেবানন্দ। ইতোমধ্যে প্রবেশ করেছে সুস্মিতা বালাজি সিংহাল দম্পতি, সাজনা সিংহাল। তাদের সাথে এসে প্রবেশ করেছে সাহারা বানু, মিসেস মাধব, আরও সবাই। নাস্তা পরিবেশিত হয়েছে। নাস্তা খেতে খেতে আলোচনাও চলল। নাস্তা হয়েছে, কিন্তু কথাবার্তা এলোমেলোভাবেই চলছে। কথার ফাঁকে আহমাদ মুসা একসময় টি টেবিলের দূরবীনটি ড্যানিশ দেবানন্দের। আহমাদ মুসা দূরবীনটি চোখে লাগিয়েই বলে উঠল, বাহ সাহেব, আপনার দূরবীনটি সাংঘাতিক পাওয়ারফুল তো। সত্যিই চমৎকার আপনার দূরবীন। আমি আন্দামান সাগরের ওপারে থাই মালয়েশিয়ার সীমান্তের উঁচু পাহাড়টা এবং পাত্তানের সবুজ অরণ্য পরিষ্কার দেখতে পাচ্ছি, বলল আহমাদ মুসা। টেলিস্কোপিক লেন্স সিস্টেমের এই দূরবীনটা সত্যিই খুব পাওয়ারফুল। দূরবীনের এটাই লেটেস্ট জেনারেশন। ছোট ভাই, দূরবীনটা আপনাকে গ্রহণ করাতে পারলে আমি খুশি হব। আমার কোনো কাজে লাগে না। আপনার নানা অভিযানে, নানা প্রয়োজনে দূরবীনের দরকার হয়। আপনার কাছে এর সদ্ব্যবহার হবে, ড্যানিশ দেবানন্দ বলল। আহমাদ মুসার চোখে তখনও দূরবীন। দূরবীনের সাহায্যে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখছিল। ড্যানিশ দেবানন্দের কথায় তার ঠোঁটে হাসি ফুটে উঠল। বলল, দখল করার আগে দিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ ভাই সাহেব। ওটা কথার কথা হলো ছোট ভাই। আপনি জীবনে কোনো কিছু জবরদখল করেছেন? ড্যানিশ দেবানন্দ বলল। আহমাদ মুসা কথা বলতে গিয়ে থেমে গেল। হঠাৎ অন্য কিছুর প্রতি মনোযোগ তার কথা থামিয়ে দিয়েছে। দেখা গেল সে লেন্স অ্যাডজাস্টার ঘুরিয়ে ভিউ ক্লোজ করছে। দূরবীনের চোখ তার এক জায়গায় স্থির হয়ে আছে। আহমাদ মুসার চোখ থেকে দূরবীন সরিয়ে ড্যানিশ দেবানন্দের হাতে দিতে দিতে বলল, সামনেই দেখুন, খেলনার মতো মজার কিছু ভেসে আসছে। ড্যানিশ দেবানন্দ দূরবীন তার চোখে লাগালো। তার মুখে হাসি। ইতোমধ্যে সকলের দৃষ্টি আহমাদ মুসাদের দৃষ্টি আকর্ষণ করেছে। কি ওটা স্যার? সাজনা সিংহাল প্রশ্ন করল। খেলনা নৌকা, সম্ভবত পাতার, রঙিন কাগজেরও হতে পারে। তার ছোট্ট মাস্তুলে পতাকা। পতাকাটাও মজার। আরও কী সব দেখলাম, বলল আহমাদ মুসা। ড্যানিশ দেবানন্দের দূরবীনের চোখ এক জায়গায় স্থির। মনোযোগ দিয়ে দেখছে সে। তার মুখে কোনো হাসি নেই এখন। গম্ভীর, ভারী হয়ে উঠেছে তার মুখ। একসময় সে চোখ থেকে দূরবীন সরালো। তার মুখ তখনও গম্ভীর। তার সাথে কিছুটা কৌতূহল, উত্তেজনারও ছাপ। আহমাদ মুসার দিকে তাকিয়ে বলল সে, ছোট ভাই, ওটা নৌকা কিন্তু নৌকা নয়। ওটা এক ধরনের SOS, চীনা থাই প্রাচীন রীতি অনুসারে আল্লাহর কাছে চিঠি। আল্লাহর কাছে চিঠি? প্রশ্ন আহমাদ মুসার। তার কণ্ঠে বিস্ময়। হ্যাঁ ছোট ভাই, নৌকায় একটা চিঠি আছে। নৌকা পবিত্র পাতার বা ডিভাইন লিভস দিয়ে তৈরি। চীনা থাই ধর্মীয় বিশ্বাস অনুসারে সেদেশে এক প্রকারের গাছ আছে যা স্বর্গ থেকে আসা। ওর পাতাগুলো পবিত্র। পাতাগুলো হিন্দু মন্দিরে পূজার উপকরণ। বৌদ্ধ মন্দিরে বৌদ্ধের মূর্তির বেদি সাজানো হয় ওই পাতা দিয়ে, এবং ওই পাতাগুলো দিয়ে মসজিদের মিম্বরের বিছানা তৈরি হয়। জায়নামাজও বানানো হয়। পাতাগুলো পানিতে পচে না, শুকালেও ভেঙে যায় না। নৌকার ছোট মাস্তুলে একটা পতাকা দেখছেন? নীল বর্ডার দেওয়া সাদা পতাকা। ওটা থাইল্যান্ডের সর্বপ্রাচীন সাকোথাই রাজবংশের পারিবারিক পতাকা। সাকোথাই রাজবংশ এখন মঙ্কুত বা চকরি রাজবংশ নামে থাইল্যান্ডে বর্তমান রয়েছে। অবশ্য এরা এখন ওই পতাকা বদলেছে। সেই প্রাচীন সাকোথাই। কিন্তু ওই খেলনা নৌকায় ওই পতাকা কেন? ড্যানিশ দেবানন্দকে থামিয়ে তার কথার মাঝখানে বলল আহমাদ মুসা। সেই কথাই তো বলতে যাচ্ছি। পতাকার সাদা অংশে নিশ্চয় দেখছেন একটা লাল ছোপ। এটা একটা মেসেজ। এটাই SOS। এই মেসেজে বলা হয়েছে মানুষের শান্তির জীবনে আগুন লাগানো হয়েছে বা হচ্ছে কিংবা হবে। এই সংকট থেকে বাঁচার জন্যে সাহায্য চেয়ে আল্লাহর উদ্দেশ্যে মেসেজ পাঠানো হয়েছে পবিত্র পাতার নৌকাকে বাহন সাজিয়ে। প্রাচীন বিশ্বাস হল আল্লাহ নিজ কুদরতে এই মেসেজ কারো ঘাটে বা কারো হাতে পৌঁছে দেবেন। তাদের আরও বিশ্বাস নৌকাটি যিনি প্রথম দেখবেন সাগরে বা ঘাটে, তিনিই হবেন স্রষ্টার সেই মনোনীত ব্যক্তি। ড্যানিশ দেবানন্দ বলল।
আহমাদ মুসার চোখে মুখে বিস্ময়। রূপকথার মতোই লাগলো কথাগুলো, কিন্তু পাতার নৌকাটি তো বাস্তব। সেখানে পতাকা বাস্তব, তাতে রক্তের ছোপটাও বাস্তব। কণ্ঠে বিস্ময় নিয়ে আহমাদ মুসা বলল, নৌকাটি তো এখানে আমিই প্রথম দেখলাম। তার মানে মেসেজটাকে আল্লাহ আমার কাছেই পৌঁছাচ্ছেন? ড্যানিশ দেবানন্দের মুখে হাসি। বলল, সাকোথায় ও তাদের বর্তমান উত্তরসূরিদের এটাই বিশ্বাস। আহমাদ মুসা হাসল, বলল, তার মানে বলতে চাচ্ছেন নৌকা আমার কাছে এসেছে? না না, আমি বলছি না, ওদের প্রাচীন বিশ্বাস বলছে, বলল ড্যানিশ দেবানন্দ। শুধু টেবিল নয়, ঘরের সবাই শুনছিল আহমাদ মুসাদের কথা। ড্যানিশ দেবানন্দ থামতে বেগম আবদুল্লাহ বলে উঠল, আমার অবাক লাগছে মিস্টার দেবানন্দ, সাকোথায় রাজবংশের এই প্রাচীন বিশ্বাসের কথা জানলেন কি করে? কারণ আমাদের জামাই দেবানন্দের মা চীনা থাই প্রাচীন রাজবংশ সাকোথায় এর একটি শাখার মেয়ে, যে শাখা 782 খ্রিস্টাব্দে থাইল্যান্ডে নতুন চকরি রাজবংশ নাম নিয়ে তাদের সাম্রাজ্য পুনঃস্থাপন করে। ওয়েলকাম জামাই, এই বড় খবরটি আমরা জানতামই না। নতুন পরিচয় ওয়েলকাম, বলল বেগম আবদুল্লাহ। মুহূর্তকাল নীরবতা। আহমাদ মুসারা নেমে গেল সিঁড়ির একদম পানির কিনারায়। তখনও কয়েক গজ দূরে নৌকাটা, কিন্তু ঠিক সিঁড়ি বরাবরই ভেসে আসছে। নৌকাটি এসে ঠিক স্টিলের সিঁড়ির সাথে আটকে গেল, যেন নোঙ্গর করল। 6 ইঞ্চির মতো লম্বা নৌকাটি, ঠিকই পাতার তৈরি, কাগজের নৌকার মতো ডিজাইনেই যেন তৈরি হয়েছে নৌকাটি। 2 ইঞ্চি লম্বা মাস্তুলটি ও নৌকার মাঝখানের পিরামিড আকৃতির পেটের সাথে আটকানো। পতাকাটি 1.5 ইঞ্চি বর্গাকৃতির। ড্যানিশ দেবানন্দ বলল, ছোট ভাই, আপনিই নৌকাটি তুলে নিন। অবশ্যই। আহমাদ মুসা বিসমিল্লা বলে নৌকাটি পানি থেকে তুলে নিল। নৌকা নিয়ে আহমাদ মুসারা তাদের টেবিলে ফিরে এলো। ভাই সাহেব, তাহলে খুলুন নৌকাটা, দেখা যাক চিঠি আছে কিনা। সেরকম চিঠি থাকলে সেটা একটা বড় ঘটনা হবে, আহমাদ মুসা বলল। ড্যানিশ দেবানন্দ নৌকাটি টেনে নিয়ে বিসমিল্লা বলে পতাকাটি খুলে দিল নৌকা থেকে। পাতা ভাঁজ করে তৈরি করা নৌকাটি খুলে ফেলল ড্যানিশ দেবানন্দ। পাতার সাথে একসাথে ভাঁজ করা বেশ বড় একখণ্ড কাগজও বেরিয়ে এলো। নিজে না দেখে কাগজটি ড্যানিশ দেবানন্দ তুলে দিল আহমাদ মুসার হাতে। আহমাদ মুসা কাগজ খণ্ডটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, এক পাশে আরবি, অন্য পাশে সাকোথাই বর্ণমালা, অর্থাৎ থাই ভাষায় লেখা। আমি। আহমাদ মুসা কথা শেষ করতে পারল না। তার কথার মাঝখানে সাজনা সিংহাল বলে উঠল, আরবি কোথেকে এলো স্যার? নৌকাটি আসতে পারে থাই বার্মার দিক থেকে। দক্ষিণ থাইল্যান্ডের পাত্তানি অঞ্চলের লোকেরা তাদের থাই ভাষা লেখার ক্ষেত্রে থাই ও আরবি 2 বর্ণমালায় ব্যবহার করে থাকে, বলল আহমাদ মুসা। বলে আহমাদ মুসা চিঠি তুলে দিল ড্যানিশ দেবানন্দের হাতে। পড়তে শুরু করল ড্যানিশ দেবানন্দ। আমি জয়নব জুবাইদা। আমার নিকটতম একজন পূর্বপুরুষ পাত্তানির একজন রাজা সুলতান আব্দুল কাদির কামাল উদ্দিন। পূর্ববর্তী একজন পূর্বপুরুষ পাত্তানি মুসলিম রাজত্বের প্রতিষ্ঠাতা সুলতান আহমদ শাহ ওরফে চাউশির বঙ্গাসা। চাউশির বঙ্গাসা ছিলেন থাইল্যান্ডের সাকোথাই রাজবংশের যুবরাজ। 1350 সালের দিকে পাত্তানি অঞ্চলে আসেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সুলতান আহমদ শাহ নাম গ্রহণ করেন। সে অঞ্চলে 1600 খ্রিস্টাব্দের দিকে মুসলিম রাজত্বের প্রতিষ্ঠা হয়েছিল। সুলতান আহমদ শাহ এর উত্তরসূরিদের দ্বারা এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই বংশেরই এক সুলতান হলেন সুলতান আব্দুল কাদের কামাল উদ্দিন। এই সুলতান আব্দুল কাদেরের সংগ্রামী পুত্র টঙ্কু আব্দুল কাদেরের নাতনি আমি। আমার ভাই জাবের বাঙ্গাসা, জহিরুদ্দিন এবং আমার দাদি নিয়ে আমাদের 3 জনের পরিবার 1902 সালে পাত্তানি অঞ্চল পুরোপুরি থাই শাসনে চলে যাওয়া এবং আমাদের বংশের অন্যান্য সকল সদস্য হিজরত করে মালয়েশিয়ায় চলে যাবার পর গত 100 বছরে আমাদের এই পরিবার পাত্তানি জীবনের এক কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। শাসন ব্যাংককের হাতে থাকলেও লাখ লাখ পাত্তানি মুসলমানদের সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব এই পরিবারের উপর এসে বর্তেছে। শান্তিপূর্ণ পরিবেশে পাত্তানিরা প্রায় স্বাধীন জীবনযাপন করছিল এবং চীনা বংশোদ্ভূত আমাদের সাকোথাই পরিবারের কারণে থাইল্যান্ডের চীনা বংশোদ্ভূতদের, যাদের সংখ্যা 3/4, মধ্যে ইসলামের প্রভাব দ্রুত বাড়ছিল। এই সময় বিনা মেঘে বজ্রপাত ঘটল।
এক রাতে আমাদের অঞ্চলের প্রধান সেনাবাহিনীর উপর এক নৃশংস হামলা হলো। সংঘর্ষে বেশ কিছু থাই সৈন্য নিহত আহত হল। পরদিন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আক্রমণকারীদের কিছু জিনিস কুড়িয়ে পাওয়া যায়। তার মধ্যে কয়েকটি বন্দুক, টুপি ইত্যাদি রয়েছে। বন্দুকের প্রতিটি বাঁটে খোদাই করে আল্লাহ শব্দ লেখা। টুপিরও চারধারে এমব্রয়ডারিতে আল্লাহ শব্দ আঁকা। গজব নাজিল হল প্রথমেই আমাদের পরিবারের উপর। আমার ভাই গ্রেফতার হলেন। পরে গ্রেফতার হলো আরও অনেক পাত্তানি যুবক। বিশেষ করে আমার ভাইয়ের গ্রেফতারে তীব্র অসন্তোষ সৃষ্টি হল গোটা পাত্তানি অঞ্চলে। এই পরিস্থিতিতে পাত্তানির আরও কয়েকটি থাই সেনা শিবিরে আক্রমণ হল। পাল্টা ব্যবস্থা হিসাবে সেনাদের আক্রমণের শিকার হল পাত্তানি গ্রাম। জীবন দেয়া নেয়ার নৃশংসতায় পাত্তানির সবুজ অরণ্য আজ রক্তাক্ত। এর ভবিষ্যৎ কি আমি জানি না, তবে আমি নিশ্চিত বলতে পারি এ সব কিছুর মধ্যে একটা ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে এবং সে ষড়যন্ত্রই জয়ী হতে যাচ্ছে। এই সংঘাত সৃষ্টির সাথে আমার ভাই, আমার পরিবার কিংবা পাত্তানিদের পরিচিত কোনো সংস্থা সংগঠন জড়িত নয়। কথা ঠিক আমার দাদা টঙ্কু আব্দুল কাদের একসময় সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, কিন্তু তার জীবদ্দশাতে সর্বসম্মতিক্রমে অস্ত্র পরিত্যাগ করে শান্তিপূর্ণ আত্মনিয়ন্ত্রণ অধিকারের আন্দোলন তিনি শুরু করেন। শেষ দিকে তিনি বলতেন, আমাদের দেশের আদি পরিচয় সাকোথাই বা সুখের এক সুপ্রভাত এবং মোয়াং থাই বা মুক্ত মানুষের মাটি। থাইল্যান্ডকে যদি আমরা এই আসল পরিচয় প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা পাত্তানির মুসলমানরা সেখানে সব অধিকারই পেয়ে যাব। আমাদেরকে এই প্রাপ্তির আন্দোলনটাই প্রথম করতে হবে। এজন্য প্রয়োজন প্রতিটি মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠা। টঙ্কু আব্দুল কাদেরের এই কথাগুলো আজ তলিয়ে যাচ্ছে। তার জায়গায় স্থান করে নিচ্ছে ঘাতকের অস্ত্র। ঘাতকের এই অস্ত্র যেমন থাই সৈন্যদের প্রতি উদ্যত, তেমনি উদ্যত পাত্তানিদের সত্য কথা, সুস্থ চিন্তার বিরুদ্ধেও। অন্যদিকে এই পাত্তানিরা থাই সৈন্যদের প্রতিশোধেরও শিকার। পাত্তানিরা আজ এই দ্বিমুখী আগুনের অসহায় ইন্ধন। এই আগুনে আমরা পুড়ে সে সবার মুখোমুখি। প্রতিটি নতুন দিন অবস্থার নতুন অবনতি নিয়ে আসছে। এই অবনতি রোধ করে পাত্তানি ও থাই মুসলমানদের বাঁচাবে কে? আল্লাহই পারে। তার কাছে আমার চিঠি। চিঠি পড়া শেষ করল ড্যানিশ দেবানন্দ। সবার চোখ ড্যানিশ দেবানন্দের মুখের দিকে। পিনপতন নীরবতার মধ্যে শুনছিল সবাই। ড্যানিশ দেবানন্দ থামলেও পিনপতন নীরবতা ভাঙল না। চিঠির কথাগুলো ভাবাচ্ছে সকলকে। নীরবতা ভেঙে কথা বলল হাজি আবদুল্লাহ। বলল, আমি দুঃখিত, আমি নৌকাটিকে খেলনা মনে করেছিলাম, কিন্তু এখন দেখছি একটা জনগোষ্ঠীর তরফ থেকে এক মর্মান্তিক SOS। বলে মুহূর্তকাল থেমে আবার শুরু করল। থাইল্যান্ডের পাত্তানি অঞ্চলের ঘটনা জানি, কিন্তু ভেতরের এই ভয়াবহ ঘটনা আমি জানি না। আল্লাহ তাদের রক্ষা করুন। চিঠিতে চিঠির লেখিকা জয়নাব জোবাইদার যে পরিচয় দেয়া হয়েছে, সেদিক থেকে আমি মনে করি চিঠিটি খুবই গুরুত্বপূর্ণ এবং চিঠির প্রতিটি কথা সত্য। আর সাকোথাইদের ইতিহাসে এমন চিঠি প্রেরণের দৃষ্টান্ত বেশি নেই। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের চিঠি ব্যক্তিগত বিষয়ে হয়ে থাকে। পরের জন্যে বা জাতীয় বিষয়ে এমন চিঠির ঘটনা আমি শুনিনি। আমি শুনেছি জাতীয় বিষয়ে লেখা এ ধরনের চিঠি কখনো ব্যর্থ হয় না, বলল ড্যানিশ দেবানন্দ। ড্যানিশকে ধন্যবাদ। সে যে তার বংশের ঢোল পেটাচ্ছে ব্যাপারটা তা নয়। থাইদের প্রাচীন সব ইতিহাসে এসব কথা আছে। আমি থাই রূপকথাতেও এটা পড়েছি, কিন্তু আমাদের সামনে যে চিঠিটা সেটা তো রূপকথা নয়, বলল সুস্মিতা বালাজি। বেগম হাজি আবদুল্লার কথা তখন শেষ হয়েছে। আহমদ মুসা বলে উঠল হাজি আবদুল্লাহকে লক্ষ্য করে, জনাব, চিঠিতে উল্লেখিত নাটের গুরু তৃতীয় শক্তিটি কে হতে পারে? জানালার ভেতর দিয়ে আন্দামান সাগরের দিকে তাকিয়েছিল আহমদ মুসা। ধীরে ধীরে একসময় তার মুখ ঘুরে এলো জানালা থেকে আন্দামান সাগরের দিক থেকে। বলা মুশকিল, তবে সে শক্তি থাই সরকারের বন্ধু নয়, কিন্তু তারা পাত্তানি মুসলমানদের শত্রু, এ বিষয়টি চিঠি থেকে পরিষ্কার, বলল হাজি আবদুল্লাহ। কিন্তু এ শক্তির পরিচয় কি হতে পারে? আহমদ মুসা বলল, তার ভ্রু কুঞ্চিত। সুনির্দিষ্ট করে বলা মুশকিল, তবে থাইল্যান্ডেরই কোনো মুসলিম বিদ্বেষী গ্রুপ এরা হতে পারে, হাজি আবদুল্লাহ বলল। আহমদ মুসা পকেট থেকে মোবাইল বের করল। এ সময় তার চোখ গিয়ে পড়ল
হঠাৎ টিভি স্ক্রিনের উপর। টিভির সাউন্ড তখন খুব কম করা ছিল। লাইভ টেলিকাস্ট হচ্ছিল একটা ফুটবল খেলা। টিভি স্ক্রিনের বটমে নিউজের হাইলাইটস। তাতে থাইল্যান্ডে রক্তক্ষয়ী সংঘাত শিরোনাম দেখল আহমাদ মুসা। দেখেই ঘুরে বসল। আহমাদ মুসাকে অনুসরণ করে সবার দৃষ্টিকে নিবদ্ধ হল টিভি স্ক্রিনের উপর। পড়ল সবাই। পাত্তানি অঞ্চলে, পাত্তানি শহর থেকে 100 কিলোমিটার উত্তরে একটা থাই সেনা শিবিরের উত্তরে আকস্মিক আক্রমণে 11 জন থাই সেনা নিহত হয়েছে। থাই সৈন্যরা পাল্টা আক্রমণ চালায় এবং হামলাকারীদের অনুসরণ করে পাত্তানিদের একটা বড় গ্রামে পৌঁছে। সে গ্রামের মাদ্রাসায় তখন বার্ষিক ধর্মসভা চলছিল। থাই সৈন্যরা সে জমায়েতের উপর আক্রমণ চালায়। সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে 43 জন গ্রামবাসী নিহত হয়। আহতের সংখ্যা কয়েক শত। খবরটি পড়ার সাথে সাথে সবার মুখ বিষণ্ণতায় ভরে গেল। কিন্তু আহমাদ মুসার মুখ ভাবলেশীন, অনেকখানি অন্য মনস্ক যেন সে। এখান থেকেও অন্য কিছু সে দেখছে। ভাবনার ক্ষেত্র যেন তার অন্য কোথাও। আহমাদ মুসা হাতের মোবাইল টেবিলে রাখতে রাখতে বলল, মোবাইলটা বিদ্রোহ করেছে, 6 মাস রিচার্জ করা হয়নি, তাই ল্যান্ড টেলিফোনটা দিন আপা। সুস্মিতা বালাজি দাঁড়িয়ে টেলিফোনটা আহমাদ মুসার দিকে এগিয়ে দিয়ে বলল, ছোট ভাই, আমার মোবাইলটাও আইএসডি, দেব আপনাকে? অন্য সবাই একসাথে বলে উঠল, কোথায় টেলিফোন করবেন? মোবাইল নিন। সৌদি আরবে জোসেফাইনের কাছে টেলিফোন করব। ল্যান্ড টেলিফোনই আরামদায়ক হবে, শান্ত গলায় বলল আহমাদ মুসা। টেলিফোন সেট নিয়ে দিয়ে ডায়াল করল আহমাদ মুসা। সেকেন্ডের মধ্যে উপর থেকে একটা নরম কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম, আমি জোসেফাইন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জোসেফাইন? বলল আহমাদ মুসা। তার কণ্ঠ শান্ত, সম্ভ্রমপূর্ণ। আলহামদুলিল্লাহ। তুমি কোথেকে বলছো? ভালো আছো তো? তোমার মোবাইল বন্ধ কেন? জোসেফাইন, তুমি 3টা প্রশ্ন করলে, আমার প্রশ্নের জবাব দাওনি। সরি, তোমার মোবাইল হঠাৎ রেসপন্স না করায় আমি অরিড ছিলাম। আমি ভালো আছি। আহমাদ আবদুল্লাহ ভালো আছে। ওকে, এখন বলো। আলহামদুলিল্লাহ, আহমাদ আবদুল্লাহ ভালো আছে, কিন্তু তুমি ভালো নেই। একটা ক্লান্তি তুমি গোপন করছো। সকালেও কথা বলার সময় আমার এটা মনে হয়েছে। ঠিক ধরেছ, গত 2 দিন আমার জ্বর। গত রাত থেকে আমি ভালো। জ্বরটা কেন? ডাক্তার কি বলেছেন? চিন্তা করো না এ নিয়ে। ডাক্তার আয়েশা এবং ডাক্তার ফাতিমা দেখেছেন, সিজনাল ধরনের জ্বর বলেছেন। ওকে জোসেফাইন, আমার মোবাইলে চার্জ ছিল না, সেজন্য পাওনি। আমি ভালো আছি। আমি এখনও বিয়ে বাড়িতেই আছি। আলহামদুলিল্লাহ। এখন তোমার কথা বলো। কোন কথা? যা বলার জন্য টেলিফোন করেছ। কি করে নিশ্চিত হলে? তোমাকে অন্য মনস্ক দেখছি। তোমার মন অন্য কোথাও নিশ্চয়। তুমি আব্বা আম্মার কথা জিজ্ঞেস করতেও ভুলে গেছো। তুমি নিজে কয়েকদিন আগে খোঁজ নিলে ডাক্তার ফাতিমা আমেরিকা থেকে এসেছেন কিনা, কিন্তু আজ তার নামও শুনলে না, বললেও না। নিশ্চয় তোমার মন কোথাও আটকা পড়ে গেছে। ধন্যবাদ জোসেফাইন, তুমি ঠিকই ধরেছ। নতুন একটা বিষয় নিয়ে ভাবছি, বলে আহমাদ মুসা সমুদ্র ভেঙে আসা পাতার বিস্ময়কর নৌকা জয়নাব জোবাইদার চিঠির কথা সংক্ষেপে বলল। থামল সে। থামার সাথে ওপার থেকে জোসেফাইন বলে উঠল, অদৃশ্য তৃতীয় পক্ষটা কে জানো? ওরা শত্রু বেশে, শত্রু অতিশয়। ইসলামী বিপ্লবীর পোশাক পরে ওরা এসেছে। এত তাড়াতাড়ি ওদের তুমি চিনলে কি করে? তুমি কিন্তু আমার ভাবনাকে প্রকাশ করেছ জোসেফাইন। ধন্যবাদ। ওয়েলকাম। ওদের চেনার জন্য সময়ের প্রয়োজন নেই জনাব। সেই টুইন টাওয়ারের 9/11 পর বন্ধু বেশি এ ষড়যন্ত্রকারীদের সর্বত্রই দেখা যায়। বলে একটা দম নিয়ে জোসেফাইন বলল, তা তুমি থাইল্যান্ডে যাত্রা করছো কখন? আমি যাচ্ছি এটা ধরে নিলে? মুখে হাসি টেনে বলল আহমাদ মুসা। সঙ্গে সঙ্গে জবাব এলো না জোসেফাইনের কাছ থেকে। মুহূর্ত কয়েক পরে সে বলল, তুমি যাচ্ছ আমি কথা বলিনি, তোমার যাওয়া উচিত বলেই আমি কথা বলেছি। ধন্যবাদ জোসেফাইন। অসংখ্য ধন্যবাদ আল্লাহকে, যিনি তোমাকে দিয়েছেন আমাকে জীবন সঙ্গিনী হিসাবে। থাইল্যান্ডে যাওয়ার ব্যাপারে আমার দ্বিধাগ্রস্ততা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আবারও ধন্যবাদ। এত ধন্যবাদ তখন প্রয়োজন হয় যখন পাওয়াটা আশাতীত হয়ে যায়। তুমি কি ভেবেছিলে জোসেফাইনের পরামর্শ অন্যরকম হতে পারে? না, আমি ভাবছিলাম অন্য বিষয়। আন্দামান থেকে ফিরে আমাদের আমেরিকা যাওয়ার প্রোগ্রাম আছে। আমেরিকায় তোমার আমন্ত্রণ যে কারণে, সে অনুষ্ঠান তো এ মাসে। এটাই আমার ভাবনার বিষয়। ঠিকই ভেবেছ।
এ ব্যাপারে আমার মত হলো আমেরিকা যাওয়ার প্রোগ্রাম বাতিল নয়, আবার যাওয়ার সিদ্ধান্ত নয়, ওটা আল্লাহর হাতে থাক। এই মুহূর্তের জন্য যেটা করণীয় সেটাই করতে হবে, বলল জোসেফাইন শান্ত দৃঢ় কণ্ঠে। আর কিছু কথা? আমার প্রশ্নের জবাব দাওনি। কখন তুমি যাত্রা করছো থাইল্যান্ডে? আন্দামানে থাই ভিসার ব্যবস্থা আছে। যদি আজ ভিসা পেয়ে যাই তাহলে প্লেনের সিট পেলে আজকেই চলে যাব। আহমদ মুসা সবাইকে সালাম দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। হাজি আবদুল্লাহ উঠে দাঁড়ালো, বলল, দেবানন্দ, শাহ আলমগীর, তোমরা এসো, কাগজপত্র দেখি। তোমাদের এখনই বেরোনো উচিত। প্রয়োজন হলে গভর্নরকে বলে বিশেষ ব্যবস্থা করতে হবে। ভিসা চায় আজই। ভিসা না হলেও আহমদ মুসা কিন্তু কালকেই চলে যাবে। সে সময়সূচি ঠিক রাখে, অবস্থা অনুকূল না হলে প্রতিকূলতার মধ্যে এসে ঝাঁপিয়ে পড়ে। হাজি আবদুল্লার সাথে ড্যানিস, দেবানন্দ ও আহমদ শাহ আলমগীর বেরিয়ে গেল। ঘরে তখন শুধু মেয়েরাই, কেউ কথা বলছে না। পাশের আন্দামান সাগরের মৌনতা যেন ঘরটাকে গ্রাস করেছে। কারো মুখ নিচু, কারো শূন্য দৃষ্টি আন্দামান সাগরের দিকে। সুস্মিতা বালাজি একসময় সাগরের দিকে চেয়ে শূন্য দৃষ্টি ফিরিয়ে নিয়ে সোফায় গায়ে এলিয়ে দিল। চোখ বুজে ধীরে ধীরে বলল, আহমদ মুসার আন্দামান জীবনের পাতা উল্টে যাচ্ছে, কেউ একে রোধ করতে পারবে না। তারপর আন্দামান কি ওর জীবন থেকে হারিয়ে যাবে? এ হয় না, এটা নিষ্ঠুরতা, বলল সাজনা সিংহাল। তার কথা চিৎকারের মতো শোনাল। সুস্মিতা বালাজি তার একটা হাত সাজনা সিংহালের কাঁধে রাখল সান্ত্বনার পরশ হিসেবে। বলল আবার ধীরে ধীরে, এটাই হয় সাজনা, এটাই ওর জীবন। মায়ার শৃঙ্খলে বাধা পড়লে তিনি তো এগোতে পারবেন না। দেখো না, জোসেফাইন ভাবি তাকে শৃঙ্খলে বেঁধেছেন, কিন্তু ধরে রাখেননি। সাজনা সিংহাল কোনো উত্তর দিল না। তার একটি হাত গিয়ে জড়িয়ে ধরল সুস্মিতা বালাজির হাতকে। অন্য কারো মুখে কোনো কথা নেই। দেয়ালের ঘড়িতে সময়ের কাঁটা এগিয়ে চলেছে টিকটিক করে। আহমদ মুসার গাড়ি ব্যাংকক এয়ারপোর্ট থেকে ব্যাংকক শহরে প্রবেশ করে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে সোজা পশ্চিমে অগ্রসর হচ্ছে। শহরের পশ্চিম প্রান্তে এই অ্যাভিনিউয়ের ধারে একটা ফ্যামিলি হোটেল আছে। একটা মুসলিম ফ্যামিলি হোটেল পরিচালনা করে। ঘরোয়া পরিবেশে চমৎকার খাওয়ার ব্যবস্থা আছে সেখানে। আহমদ মুসার ইচ্ছা সেখানে দুপুরের খাবার খেয়ে এসে উঠবে থাই শেরাটন হোটেলে। তারপর লম্বা একটা ঘুম দিয়ে বিকেলে বেরোবে। গাড়ি এগোচ্ছে।